আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও উইথ শফিন আহমেদ। আমরা আইএলটিএস ক্লাসগুলো আপনারা এত বেশি এনজয় করছেন, এত কমেন্ট করছেন, এত লাইক দিচ্ছেন, সো আই এম রিয়েলি ইমপ্রেসড অ্যাবাউট ইট। সো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে আইএলটিএস ক্লাসটা করাবো। আজকেও আমরা সেন্টেন্স অ্যান্ড ওয়ার্ড নিয়ে কাজ করবো, কারণ আমি আগে বেসিকটা আপনাদের ডেভেলপ করব, তারপর আপনারা আইএলটিএসে ইনশাআল্লাহ যে কোনো সেকশনে যখন যাবেন আপনি খুব ভালো করবেন, স্পেশালি স্পিকিং অ্যান্ড রাইটিংয়ে। আশা করি সবাই ওয়ার্ড অ্যান্ড স্ট্রাকচারগুলো খুব ভালো করে পড়ছেন। আমিও আপনাদেরকে খুব গবেষণা করে, খুব রিসার্চ করে আমার বই থেকে লাইন বাই লাইন আমি পড়িয়ে যাচ্ছি। আর আপনারা ভালো করে, আমি যে স্যাম্পল থেকে আপনাদেরকে রাইটিংয়ের স্ট্রাকচার অ্যান্ড ওয়ার্ডগুলো শিখেছি, ওই স্যাম্পলগুলো আপনারা বেশি বেশি করে স্টাডি করবেন। আর সিম্পল ওয়ার্ড, সিম্পল সেন্টেন্স কী হবে আর অ্যাডভান্স কী হবে, এগুলো বারেবার লিখবেন আর প্র্যাকটিস করবেন। সো আজকের ক্লাসটা আসেন আমরা করি। সো লেটস গেট স্টার্টেড। আশা করি সবাই আমার এই বই দুটো নিচ্ছেন। আপনারা ঘরে বসে আইএলটিএস করার ব্যবস্থা করে দিয়েছি, আর স্পোকেনের ব্যবস্থাও আমি করে দিয়েছি। আপনারা ঘরে বসে শিখতে পারবেন, আপনাদের কোনো কোর্স ফি খরচ হবে না, কোচিংয়ে 3 মাসে গিয়ে গাড়ি ভাড়াও খরচ করতে হবে না। সো সবাই ঘরে বসে হাতে ধরে ধরে, একজন মা যেমন সন্তানকে হাতে ধরে ধরে সরিয়ে শেখায়, আমি সেইভাবে আপনাদেরকে আইএলটিএসটা করানোর চেষ্টা করছি। আর কিছুই না, কতটা হচ্ছে না হচ্ছে এটা আপনারাই বিচার করবেন। সো আসেন আজকে ক্লাসটা শুরু করি। সো আশা করি দুইটা বই সবাই নিয়ে নিয়েছেন, আর যারা নেননি তারা এখনই স্ক্রিনে দেখা নাম্বার বই দুইটা অর্ডার করেন। ঢাকার মধ্যে একদিন পরেই পাবেন, আর একদিনের মধ্যেই পাবেন বা একদিন পরে। আর ঢাকার বাইরে যারা থাকেন তারা 3 দিনের মধ্যে পেয়ে যাবেন। আর বাংলাদেশের বাইরে যারা থাকেন তারা ডিএইচএলের মাধ্যমে অথবা সুন্দরবনের মাধ্যমে করোনার সময় আপনি নিতে পারছেন, 7 to 10 ডেজের মধ্যে আপনি পেয়ে যাবেন। সো যাদের কাছে বই আছে, আমার রাইটিং বইটা খুলে ফেলেন, 26 নাম্বার পেজে যাবেন। তো 26 নাম্বার পেজ থেকে আমি একটা স্যাম্পল আপনাকে, একটা স্যাম্পল আমি রাইটিং টাস্ক 2 এর আমি একটা স্যাম্পল পড়বো এখানে, যে আপনি কিভাবে লিখলে 8 পাবেন। এখন আপনার টার্গেট যদি থাকে 6, আপনাকে যে আমি যা যা শেখাবো আপনি তো হুবহু তাই তো হয়তো মনে রাখতে পারবেন না। সো 8-এর টার্গেট নিয়ে করলে আপনি হয়তো 7 পাবেন, 7-এর টার্গেট নিয়ে করলে হয়তো আপনি 6 পাবেন। সো আসেন আমরা ভালো কিছুই টার্গেট করি। তো আমি যেভাবে দেখাবো আপনারা ওইভাবেই পড়ার চেষ্টা করবেন। সো ফার্স্ট সেন্টেন্সটা দেখেন, অ্যাডভান্স সেন্টেন্স অ্যান্ড বেসিক সেন্টেন্সে আমি পার্থক্য দেখাবো অ্যান্ড ওয়ার্ড। It seems indisputable that top sports players are often paid huge salaries. তাহলে টপ স্পোর্টস যারা প্লেয়ার থাকে তাদেরকে প্রচুর স্যালারি দেওয়া হয়। তাইলে আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে কোয়েশ্চেন্সটা কী। সো কোয়েশ্চেন্সটা আগে ভালো করে মনে রাখবেন, তারপর আপনি লেখা শুরু করবেন। তাহলে আসেন আমাকে প্রশ্নটা আপনাকে আমি ক্লিয়ার করে দিই। ইট ইজ কোয়াইট রাইট দ্যাট টপ স্পোর্টস পিপল শুড বি পেইড আ লট অফ মানি। যারা টপ স্পোর্টস খেলে এবং যারা খুব টপ স্পোর্টস তালিকায় আছে তাদেরকে প্রচুর টাকা পে করা হয়। ওকে, প্রায়। তো এইটা নিয়ে এখন কথা বলবেন। স্পোর্টস পিপল শুড বি পেইড, করা উচিত সব সময়। তাহলে প্রশ্ন আমাদের বুঝতে হবে করা হয় না করা উচিত। তাহলে এখানে প্রশ্ন বোঝাচ্ছে করা উচিত, তাহলে আপনারা অলওয়েজ প্রশ্নকে ভালো করে মনে রাখবেন। আবার পড়ছি প্রশ্নটা, ইট ইজ কোয়াইট রাইট দ্যাট টপ স্পোর্টস পিপল শুড বি পেইড আ লট অফ মানি। তাহলে আপনি যদি আনসারটা শুরু করেন লেখা, তাহলে আপনি কীভাবে লিখবেন? ইট সিমস ইনডিসপিউটেবল দ্যাট টপ স্পোর্টস পিপল আর অফেন পেইড হিউজ স্যালারিজ। তাহলে এটা জেনারেলি আপনি হলে কী লিখতেন দেখেন, ইট ইজ ট্রু দ্যাট টপ স্পোর্টস পিপল আর অফেন পেইড হিউজ স্যালারি। তো এই জায়গাটা দেখেন আপনি স্মার্টলি আরও কী করতে পারেন, ইট ইজ ট্রু দ্যাট না লিখে আপনি লিখতে পারেন ইট সিমস ইনডিসপিউটেবল। তাহলে ইনডিসপিউটেবল মানে কি অবভিয়াসলি ট্রু। দেখেন ওয়ার্ডটা কত একাডেমিক আর কত স্ট্রং আপনার থটসটা এখানে প্রয়োগ করছে। তাহলে ইট সিমস ইনডিসপিউটেবল দ্যাট, তার মানে কি ইট ইজ অবভিয়াসলি ট্রু দ্যাট। তাহলে ইনডিসপিউটেবল মানে কি অবভিয়াসলি ট্রু। তাহলে আজকে থেকে কোনো কিছু যদি আপনার অবভিয়াসলি ট্রু মনে হয়, ইট ইজ ট্রু না লিখে ইনডিসপিউটেবল ওয়ার্ডটা ইউজ করার চেষ্টা করবেন। অফেনের জায়গায় আপনি হলে অলওয়েজ লিখতেন, তাহলে অলওয়েজ পেইড হিউজ স্যালারিজ। তাহলে এখানে কি লিখবেন, অফেন পেইড হিউজ। অফেনটা মোর একাডেমিক মনে হবে এবং আপনার স্কোর করতে সাহায্য করবে। তাহলে এই লাইনটা আমি ক্লিয়ার করে দিলাম যে আপনি ট্রুথ জায়গায় আপনি কী লিখতে পারেন, ইনডিসপিউটেবল, আর অফেনের জায়গায় লিখবেন অলওয়েজ। নাম্বার 1 আমরা দুইটা জিনিস শিখলাম। নাম্বার 2, ওয়েদার দিস সিচুয়েশন ইজ রাইট অর রং। আপনি হলে এখানে লিখলেন ইট ইজ রাইট অর রং। সো আপনি যদি একটু কনফিউজড হয়ে যান তাহলে আপনি লিখতে পারেন ওয়েদার ইট ইজ রাইট অর রং। তাহলে ইট ইজ রাইট অর না রং না লিখে ওয়েদার দিস ইজ রাইট অর রং আপনি এটা লিখতে পারেন। তাহলে আপনাকে কিন্তু কোয়েশ্চেন্সটা মনে রাখতে হবে। আমরা কিন্তু টপ স্পোর্টস প্লেয়ারদের নিয়ে কথা বলছি, যাদেরকে অনেক টাকা পে করা উচিত কি উচিত না সেটা নিয়ে।
সো আপনি যখনই লিখবেন প্রশ্ন যেন আপনার মাথার মধ্যে থাকে। তাহলে আপনি এখানে দেখেন, আপনি হলে কি লিখতেন, আপনি অ্যাডভান্স সেন্টেন্সটা দেখেন, ওয়েদার দিস সিচুয়েশন ইজ রাইট অর রং। আপনি হলে লিখতেন মেবি দিস ইজ রাইট অর রং, অথবা ইট ইজ রাইট অর রং। তাহলে মেবি ইট ইজ রাইট অর রং, পারহ্যাপস ইট ইজ রাইট অর রং, অথবা ইট ইজ রাইট অর রং। এটা না লিখে ওয়েদার দিস ইজ রাইট অর রং, আপনার ওয়েদার ওয়ার্ডটা ইউজ করার চেষ্টা করবেন। নাম্বার 3-তে আমরা চলে যাব। আরেকটা অ্যাডভান্স সেন্টেন্স আপনাকে আমি শেখাই, উই নিড টু কনসিডার আদার ফ্যাক্টরস। এখানে আপনারা সাধারণত 5 যারা পান 5.5 তারা এইভাবে লেখেন, আই থিঙ্ক উই নিড টু সি আদার সাইডস। ফ্যাক্টরস ওয়ার্ডটা কিন্তু এখানে অ্যাড করতে পারেন, সাইডস না লিখে আমরা কি লিখতে পারি, ফ্যাক্টরস, মানে অন্য অন্য দিকগুলো আমাদের চিন্তা করা উচিত। তাহলে উই নিড টু থিঙ্ক না বলে আমরা কনসিডার বলবো, এটা মোর একাডেমিক মনে হবে, অনেক ফর্মাল মনে হবে, এবং আপনার স্কোর IELTS স্কোর করতে সাহায্য করবে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, আই থিঙ্ক না বলে বা উই নিড টু থিঙ্ক না বলে আমরা কনসিডার ওয়ার্ডটা ইউজ করবো, আর সাইডসের জায়গায় কী করবো, ফ্যাক্টরস ইউজ করবো। এটা গেল নাম্বার 3। এখন আমরা নাম্বার 4 নিয়ে কাজ করব, হুইচ ডাজ নট কন্ট্রিবিউট গ্রেটলি টু আওয়ার সোসাইটি। এখানে দেখেন আপনি অ্যাডভান্স সেন্টেন্সটা এখানে কীভাবে হয়ে গেলে কন্ট্রিবিউট, আপনি হলে লিখতেন কি, হুইচ ডাজেন্ট গিভ। আপনার গিফট তো হলো ফিজিক্যালি কেউ কাউকে কিছু দিচ্ছে, এটা গিফট। এই ধরনের কিছুতে কোনো কিছু, যেমন স্পোর্টস যারা খেলে তারা কিন্তু আমাদের সমাজে অনেক কিছু কন্ট্রিবিউট করে, রাইট, সমাজে অনেক কিছু আমাদের কন্ট্রিবিউট করে, তো এটা কিন্তু গিভ না। তো আপনারা এরকম ভুল ওয়ার্ড লিখে ফেলেন মাঝে মাঝে, দেখা গেল কন্ট্রিবিউটের জায়গায় আপনারা লিখে ফেলেন গিভ। সো গিভ না লিখে আমরা এখানে কী বলবো, হুইচ ডাজ নট কন্ট্রিবিউট গ্রেটলি টু আওয়ার সোসাইটি। তাইলে হুইচ সোসাইটিকে কিন্তু তাদেরকে যদি অনেক টাকা পে করা হয়, মনে আছে তো টপিকটা, স্পোর্টস প্লেয়ারদের যদি অনেক টাকা পে করা হয় তাহলে এটা কিন্তু আমাদের সোসাইটিকে অনেক কিছু দিচ্ছে না, এটা বোঝাচ্ছে। তাহলে হুইচ ডাজ নট গিভ না বলে আপনি কী বলুন, কন্ট্রিবিউট। তার মানে আপনি একটা টপিকের একটা এসে রাইটিংয়ের কোন কোন জায়গায় উইকনেস থাকার কারণে, কোন কোন ওয়ার্ডে স্ট্রাকচারে ভুল করার কারণে আপনার 8 থেকে আপনি 5-এ এসে পড়েন, অথবা 5.5 অথবা 6-এ ঘোরাঘুরি খাচ্ছেন, সেটা আমি কিন্তু ধরে ধরে দেখাচ্ছি যে আপনি এই রাইটিংটাকে 8 পাওয়ার একটা রাইটিংকে 7 পাওয়ার একটা রাইটিং স্যাম্পলকে অথবা একটা রাইটিং এসেকে আপনি কীভাবে এটাকে 5-এ অথবা 6-এ নিয়ে আসেন সেটার কম্পারিজনটা আমি দেখাচ্ছি। এই জন্য আমার এই স্যাম্পলটা আপনারা বারেবার পড়বেন, পেজ নাম্বার 26 একদম উপরে যে স্যাম্পলটা আছে, আপনারা এটা বারেবার 10 বার 20 বার পড়বেন, ইনশাল্লাহ আপনি পারবেন। তাহলে এটা গেল নাম্বার 4। এখন আমরা করব নাম্বার 5। নাম্বার 5, ইকোনমি ইজ অলসো বেনিফিটিং। এখানে ইকোনমি ইজ অলসো বেনিফিটিং, এখানে সবসময় আপনারা লেখেন আওয়ার কান্ট্রি ইজ অলসো বেনিফিটিং। সো আপনি আওয়ার কান্ট্রি না লিখে ইকোনমি লেখেন। আসলে কিন্তু স্পোর্টস প্লেয়ারদেরকে যদি আমরা অনেক টাকা পে করি, আপনি যদি পক্ষে লেখেন, তাহলে এটা কিন্তু ইকোনমিও বেনিফিট হচ্ছে। কীভাবে হচ্ছে, হয়তো তাদের মাধ্যমে দেশকে মানুষ চিনছে। তো সবসময় আওয়ার কান্ট্রি ইজ ডেভেলপিং, আওয়ার কান্ট্রি ইজ বেনিফিটিং, স্পেসিফিক হচ্ছে না কেন জানি। সো এখানে ডেভেলপ হচ্ছে কি, আমাদের একটা কান্ট্রি ডেভেলপ হচ্ছে ইকোনমি, কিন্তু আপনি সবসময় কান্ট্রি লিখছেন, এই জন্য না, ঠিক আছে, কিন্তু অনেকটা একঘেয়েমি হয়ে যাচ্ছে, বারেবার আওয়ার কান্ট্রি। সো আপনি মাঝে মাঝে ইকোনমি লেখার চেষ্টা করবেন, আসলে তো ইকোনমি ডেভেলপ করছে। সো স্পেসিফিক কিছু ওয়ার্ড স্পেসিফিক জায়গায় ব্যবহার করার চেষ্টা করবেন। তো এখান থেকে আমরা কি লিখব, আওয়ার কান্ট্রি ইজ বেনিফিটিং না বলে আমরা কি বলবো, ইকোনমি ইজ অলসো বেনিফিটিং, মানে বেনিফিট হচ্ছে। ক্লিয়ার? নাম্বার 5। নাম্বার 6-এ লিখব ইন আদার এরিয়াস অফ লাইফ, মানে ইন আদার সাইডস অফ লাইফ না লিখে আমাদের লাইফের অন্য অন্য ক্ষেত্রেও কিন্তু আমরা বেনিফিটেড হতে পারি। যদি আমরা স্পোর্টস যারা খেলে তাদেরকে যদি আমরা বেশি টাকা পে করি, অথবা যদি না করি, এটা আপনি ডিপেন্ড করছে আপনি পক্ষে লিখছেন না বিপক্ষে লজিক দেখাচ্ছেন, ইট ডিপেন্ডস অন ইউ। তো এখানে বোঝাচ্ছে হলো ইন আদার এরিয়াস অফ লাইফ, তো অন্য ক্ষেত্রে, তাহলে ইন আদার সাইডস অফ লাইফ অথবা ইন আদার প্লেসেস এইসব না লিখে আদার এরিয়াস অফ লাইফ। তাহলে আদারের সাথে অলওয়েজ এস হবে, মনে রাখবেন, আদার বয়েজ, আদার গার্লস, আদার এরিয়াস অফ লাইফ। তো আপনি এই ওয়ার্ডটাও এই সেন্টেন্সটা ইউজ করার চেষ্টা করবেন। নাম্বার 7, দিস কন্ট্রিবিউশন ইজ ক্লিয়ারলি ইম্পসিবল টু মেজার। মেজার মানে কি, মেজার না, জেডের মতো উচ্চারণ হবে, মেজার। তাহলে এই কন্ট্রিবিউশন ক্লিয়ারলি ইম্পসিবলটা, এই কন্ট্রিবিউশনকে আসলেই মাপা সম্ভব না, এখানে মাপা বোঝাচ্ছে। আপনি হলে এখানে কি লিখতেন, ইট হেল্পস এ লট টু সামথিং। তাহলে এখন যদি সাকিবুল হাসান যে ওয়ার্ল্ড ওয়াইড খেলে বেড়াচ্ছে, আমি যখন বিদেশে যাই, আমি যখন স্পেশালি আমেরিকায় যাই, তখন দেখা গেলো বাংলাদেশকে অনেককে দেখা গেলো সাকিবুল হাসানের কথা বলে অনেকেই চিনে। নানান কান্ট্রিতে আমি যখন যাই দেখি সাকিবুল হাসানের কথা বললে কিন্তু তখনই কিন্তু বাংলাদেশকে মানুষ চিনে ফেলে।
সো এখন এখানে বলা হচ্ছে দেখেন এই কন্ট্রিবিউশনটা ইজ ক্লিয়ারলি ইম্পসিবল টু, যে কন্ট্রিবিউশন সাকিবুল হাসান অথবা আমাদের দেশের প্লেয়াররা ওয়ার্ল্ডের কাছে আমাদেরকে পৌঁছে দিচ্ছে, এটা কিন্তু মাপা সম্ভব না। তাহলে এই ধরনের সেন্টেন্স আপনি কী লিখেন? ইট হেল্পস এ লট টু আওয়ার পিপল হতে পারে, টু আওয়ার ইকোনমি হতে পারে, টু আওয়ার কান্ট্রি হতে পারে। দেন ইট হেল্পস এ লট, ইট হেল্পস আপনার প্রচুর লেখেন। এইটা না লিখে কত সুন্দর করে আপনি লিখতে পারেন দেখেন, দিস কন্ট্রিবিউশন একদম মুখস্থ রাখবেন, ইজ ক্লিয়ারলি ইম্পসিবল টু মেজার, আপনার মুখস্থ রাখবেন একদম সেন্টেন্সটা। নেক্সট চলে গেল 7, এখন 8 করবো, ইজ অফেন ক্রিটিসাইজড। আবার দেখবেন মাঝে মাঝে ক্রিকেট প্লেয়ারদেরকে মনে আছে তো টপিকটা ক্রিটিসাইজ করা, তাহলে উই অলওয়েজ টেল দেম ব্যাড থিং, উই কমেন্ট দেম ব্যাড, এই ধরনের স্পিকিং সেন্টেন্স ওয়ার্ডটা ইউজ করে আপনি এইভাবে লেখার চেষ্টা করবেন, ইজ অফেন ক্রিটিসাইজ। তাহলে স্পোর্টস প্লেয়ার্স আর অফেন ক্রিটিসাইজ, অফেন্স উই সে ব্যাড থিং, এইভাবে না লিখে স্পোর্টস প্লেয়ার্স আর অফেন ক্রিটিসাইজড। কীভাবে ক্রিটিসাইজ করা হয়? সামথিং আপনি বলতে পারেন। নেক্সট নাম্বার 9, উই নিড টু কিপ ইন মাইন্ড। উই নিড টু কিপ ইন মাইন্ডের জায়গায় আপনি হলে কী লিখতেন? 5 যারা পান তারা কী লেখেন? 6 যারা পান তারা কী লিখেন? উই নিড টু রিমেম্বার। তো উই নিড টু রিমেম্বার না বলে উই নিড টু কিপ ইন মাইন্ড আপনারা বলার চেষ্টা করবেন। উই নিড টু কিপ ইন মাইন্ড, মনে থাকবে, ডোন্ট সে উই নিড টু রিমেম্বার। তো আপনি এটা ভালো করে মুখস্থ রাখবেন, বারেবার লিখবেন, দেখবেন আপনার ব্রেনে কাজ করছে। আপনি যখন লিখবেন এই সেন্টেন্সগুলো আপনার ব্রেনে এসে পড়বে। ক্লিয়ার? ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আই হোপ ইউ রিয়েলি আন্ডারস্ট্যান্ড মাই লেসন এনিওয়ে, অ্যান্ড আমি আপনাদেরকে একদম স্লোলি যাচ্ছি, আই এম গোয়িং স্লোলি বাট শিওরলি। সো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা বারেবার বেসিক সেন্টেন্স, ওয়ার্ড, অ্যাডভান্স সেন্টেন্স খাতার মধ্যে বারেবার লিখবেন। আর অবশ্যই আমি যে স্যাম্পল থেকে পড়ালাম এই স্যাম্পলটা আপনারা বেশি করে কিন্তু পড়বেন, 26 নাম্বার 10 বার 20 বার পড়বেন। এখান থেকে আমি পড়িয়েছি, এর জন্য আপনারা যে বই কিনেছেন আমি প্রমিস করেছিলাম ধরে ধরে লাইন বাই লাইন পড়াবো, আমি কিন্তু পড়িয়ে যাচ্ছি। আপনারাও পড়ে যান, আস্তে আস্তে আমি অনেক স্লোলি আগাবো, বাট আমি অনেক শিওরলি যাব। এবং আপনারা ইনশাআল্লাহ আইএলসে ঘরে বসে আপনারা অনেক ভালো আইএলস করতে পারবেন। হয়তো আপনি অনেক কোচিংয়ে গিয়েও এভাবে আইএলসে বেনিফিটেড হতে পারছেন না, আর যারা পাচ্ছেন না তারা আমাকে কমেন্ট করে জানাবে। আর আপনারা, আমি একটা জিনিস খুব অবাক হই, যদি 20,000 লোক দেখেন এত কষ্ট করে, আমি এত কষ্ট করে ভিডিওটা বানাই, 20,000 লাইক দিতে তো 1 সেকেন্ড লাগে। আপনি যদি 20 মিনিট আমার ভিডিও দেখে 2টা জিনিস শিখতে পারেন 10 মিনিট ধরে, তাহলে 1 সেকেন্ড একটা লাইক দেবেন। আর অবশ্যই 10 জন ব্যক্তিকে আমার ইউটিউব চ্যানেলটা সাজেস্ট করবেন। অনেক কোচিংয়ে অনেক ছেলেমেয়েরা হয়তো আইএলস করার ট্রাই করছে, তারা হয়তো বেনিফিটেড হচ্ছে না, আমার একটু কন্ট্রিবিউশন থাকবে তাদের আইএলসে হেল্প করতে। As I always say, I want to teach people, I want to reach people. I will see you in the new video some other time and share it on your Facebook. Assalamu alaikum.